কোনো পার্সন যদি লাইভে আসে যে না আমি তাকে বলবো যে আমি তোমার জন্য পরিবর্তন হতে চাই, কিন্তু সে বলবে যে না তুমি পরিবর্তন হবা কেন, আমি তো তোমাকে তোমার মতো দেখে পছন্দ করেছি, আমি চাই যে তুমি সারা জীবন এমনই থাকো, অবশ্যই গ্রহণ করব, কেন করব না। যদি ভালো একজন পার্সন আমার মন মতো মিলে, ভালো লাগে যে না তার সাথে আমার মাইন্ড যাচ্ছে, তার সাথে আমার বন্ধু, তো আমি মনে করি স্বামী স্ত্রী সম্পর্কে সবথেকে বড় জরুরি যেটা বন্ধু থাকতে হবে একে অপরে। আমি আমার হাজব্যান্ডের বন্ধু হবো, সে আমার বন্ধু হবে, তাইলেই তো আমরা দুজন লম্বা পথ পাড়ি দিতে পারবো। আমরা যদি দুজনের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই তাহলে কিন্তু কখনোই আমরা একসাথে চলতে পারবো না। আমি মনে করি হাজব্যান্ড হওয়ার আগে সে সবার আগে আমার বন্ধু হবে এবং তার সাথে আমি সেই জীবনটা থাকতে চাই। অবশ্যই হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের হুকুম হইলে সব হবে। আর যদি মনে হয় আল্লাহ পাক চাই যে আমার সারা জীবন একা থাকতে হবে, তাও একা থাকবো, কোনো সমস্যা নেই, এটা আল্লাহ পাকেরই ইচ্ছা। ভালো কোনো পার্সন আসলে অবশ্যই। আসসালামু আলাইকুম বৃষ্টি আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করেছেন, আল্লাহ আপনার উপর রাজি খুশি হবেন, আমরা দোয়া করি অবশ্যই। তো আপু, সেদিনকে একটি অনুষ্ঠানে আপনার সঙ্গে আমাদের প্রথম পরিচয় এবং একটি সাক্ষাৎকার আমরা প্রচার করেছিলাম। আপনি যে ডিভোর্সের কথাটা বলেছেন, আসলে এই বিষয়টা নিয়ে মানুষ জানতে চায়, মানুষের আগ্রহ বেড়ে গিয়েছে। আসলে ডিভোর্সটা কেন হয়েছে, বা শুরু থেকে যদি একটু আপনি জনগণের উদ্দেশ্যে বলতেন বিষয়টা। প্রথমে আমি আপনার প্রোগ্রাম যেটা টেলিকাস্ট করছিলেন যে আমার ইন্টারভিউটা, ওইটার কিছু কমেন্টের আমি ফার্স্টে কিছু উত্তর দিতে চাই, তারপর আমি আস্তে আস্তে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেবো। প্রথম যে কমেন্টগুলো বেশি আসছিল যে তোমার মতো মেয়েকে ডিভোর্স দিবে না, তা কী করবে। এখানে আমি বলতে চাই যে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দেয়নি, আমি তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলাম। এবং 26 রমজানে আমি 2021 সালে 26 রমজানে আমি এক কাপড়ে আমার মার কাছে চলে আসি। এসে আমি নিজে থেকেই ডিসিশন নিই যে এখন 17 বছর ট্রাই করছি, 16-17 বছর, যখন হচ্ছেই না, বাচ্চারা প্রতিদিন উঠে গ্যাঞ্জাম ফ্যাসাদ দেখুক, আমি সেটা চাই না। হয়তোবা আমি চলে গেলে ওরা বাবার কাছে ভালো থাকবে, না আমার কাছে আসলে ভালো থাকবে, যে কোনো একটা ভালো পরিবেশ। বা কেউ আসলে চায় না রোজ দিন গ্যাঞ্জাম ফ্যাসাদ করতে, কেউই পছন্দ করে না। তো হয়তোবা আমার হাজব্যান্ডের আমাকে দিয়ে ভালো লাগছে না বা হচ্ছে না, বা তার মানসিক শান্তি বা কোনোটাই সে পছন্দ হচ্ছে না, তার একটাই কথা যে আমাকে বিয়ে করে তার লাইফ নষ্ট হয়ে গেছে, এই সমস্যা ওই সমস্যা। তো কারো যদি লাইফ নষ্ট হয়ে যায়, তার লাইফটাকে সুন্দর করে দেওয়াটা কিন্তু আমাদের দায়িত্ব। তো আমি তাকে বলছিলাম যে তুমি আমাকে ছেড়ে দাও, যদি এতই সমস্যা হয় আমাকে ছেড়ে দাও, আমি আমার মতো আমার বাবা মার কাছে চলে যাই। সে ছাড়বেও না, রাখবেও না, ভালোভাবেও থাকবে না। তো আমি কি করলাম, আমি যেহেতু 25 রমজানে একটা মারামারি একটা যাই হোক টুকটাক হয়েছে সংসারে, যেহেতু সে এখন আমার বাচ্চার বাবা, কাদা ছোড়াছুড়ি করা ডিভোর্সের পরে এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, যে জিনিসটা আমার পছন্দ না। আমার কথা হলো ভাইরে বাপুরে, তোমার সাথে আমার পোষায়নি, ডিভোর্সের একটা বিধান আল্লাহ পাকেই করে দিছে, তাহলে আমি কেন নেব না সেই পথটা। 16 বছর কিন্তু লম্বা সময় চেষ্টা করছি। আমি আমার মতো এসে 2 দিন পরে আমি ডিভোর্স দিয়ে দিই। সে 29 রমজান ঈদের আগের দিন সে লেটারটা পায়, সেও সাইন করে দিয়েছিল। সে বুঝতে পারেনি যে সাইন করে দেওয়ার পরে ভাবছে যে হয়তো বা, কারণ এরকম অনেক ডিভোর্স দেওয়া নেওয়া অনেক হয়েছে আমাদের, এবং সে একবার বিয়েও করছিল। আমি আবার সেই হাজব্যান্ডের ঘরেই ফিরে গেছি, আমার তো আসলে ধৈর্য নেই, এই জন্য ওই জামাই আমার চাই। হ্যাঁ, তো যাই হোক, তো ভাবছে যে আবার মনে হয় 3 মাসের মধ্যে কোনো সমঝোতা হয়ে চলে আসবে, কিন্তু আসলেই আমি 3 মাস কেন 3 বছর বা 3 যুগ আমি আসলে আর ফিরে যাব না বিধায় আমি খুলনা ছেড়ে চলে আসছি এত দূরে ঢাকাতে আপনাদের কাছে। আচ্ছা, এখানে একটু প্রশ্ন রয়েছে। বলেন। অনেকে কমেন্টের মধ্যে যেমনটি জানিয়েছেন, 16টি বছর একই ছাদের নিচে বসবাস করে 3টি সন্তানের মা হওয়ার পরে কেন ডিভোর্স দিতে হলো, বা ডিভোর্স আপনাকে গ্রহণ করতে হলো, এ ধরনের কোনো কিছু। হ্যাঁ, একটা জিনিস কি, আপনি যে ব্যক্তিটার সাথে থাকবেন এক ছাদের তলায়, সেই ব্যক্তিটার কাছে সবথেকে বড় প্রথম যে চাওয়াটা হবে আপনার সম্মান। আপনি যদি তার কাছ থেকে আপনার সম্মানটুকু না পান, তখন মনে হবে না যে এই লোকটার সাথে আমি থাকি। কোনো স্যাক্রিফাইসে আসলে তখন আর মানে আপনার ভালোই লাগবে না কোনো কিছুতে, যে এই ব্যক্তিটার জন্য আমি আমার সব কিছুই তো ত্যাগ করতেছি, বা সব কিছু। এই যে অনেকে বলছে যে বন্ধুবান্ধব বেশি তাইতে ডিভোর্স, আরে আমি বন্ধুবান্ধব তো দূরের কথা, আমার জামাইয়ের কাছে থাকাকালীন আমি ঈদ পরবে আমার মার বাসায়ও যাইতাম না। এই যে অনেকে যে কমেন্ট করে, আমার খুব হাসি পায় যে
আসলে আপনারা ইসলাম নিয়ে খুব বলেন বা এটা নিয়ে এটা বলেন, কিন্তু যে না জেনে কমেন্ট করাটা এটাও কিন্তু একটা গুনার কাজ। আগে সেই মানুষটার জীবন সম্পর্কে জানেন। সবার কিন্তু কম বেশি সমস্যা থাকে। অপর পাশে দাঁড়ায় আপনি আমার দিকে আঙ্গুল তুলতে পারবেন, কিন্তু আপনি আমার জায়গায় এসে দাঁড়ান না, তাহলে সিচুয়েশনটা আপনি বুঝবেন। আমিও আগে একসময় অনেক কথা বলতাম। যখন আমি নিজের একটা ঘটনা দিয়ে বলি, আমাদেরই পাশে একজনের বাচ্চা মারা গেছিলো। তারা 3-4 দিন পরে, কিছুদিন পরে ঘুরতে গেছিলো। তা আমি আল্লাহ, বাচ্চা মারা গেছে, তারা কীভাবে ঘুরতে গেছে? যখন আমার বাচ্চাটা হওয়ার 6 ঘন্টা পরে মারা গেছে, আমি বাসায় আসার পরেও কিন্তু আমি আমার বাচ্চা, আমার হাজব্যান্ডকে নিয়ে গেছি। কেন গেছি? ওরা ডিপ্রেশনে সবাই চলে যাচ্ছিলো। আচ্ছা, হ্যাঁ, তো বলুন আপু, বলুন। তো এইটা কি, যে সিচুয়েশনে থাকে সে ছাড়া কিন্তু বুঝে না। আঙ্গুল তোলাটা সহজ, তার জায়গায় রেখে আগে চিন্তা করেন, রেখে ভাবাও যায় না। আসলে ওই পরিস্থিতিতে না পড়লে বুঝবেও না কখনো। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপু, যখন আপনি সমাজে একজন নারী, কখনো একজন মা ছিলেন, কখনো কন্যা ছিলেন, জি, এখন আপনি একটু ডিভোর্সি নারী। যখন আপনি এক জায়গায় চাকরি করতে যান বা কোথাও আপনি যদি একটি ভালো পরিবেশে যান, সেখানে যদি আপনার পরিচয় জানতে চায়, আপনি যখন বলবেন আপনি ডিভোর্সি নারী, তখন মানুষ অন্য চোখে তাকায়। একদম। সেই জিনিসটা যদি একটু ক্লিয়ার করুন। মানে সবার চিন্তাধারা একদম নেগেটিভ। মানে আসলে আমাদের সমাজে আমি বুঝি না যে ডিভোর্সটাকে কিন্তু আল্লাহ পাকই বিধান করে দিছে, যদিও এটা নিকৃষ্ট, সর্বনিচে, কিন্তু তারপরেও করে দিছে। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা ভালোভাবে দেখেন, ডিভোর্স মানে অভিশাপ। এবং আপনি কর্পোরেট লেভেল বা যেখানেই যান, যেভাবে যান, ছেলেরা ডিভোর্স দিলে মনে হয় না সমস্যা হয়, কিন্তু মেয়েদের বিষয় আমি দেখতেছি, মেয়েদের বিষয় আসলে এটা খুবই খারাপ। সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। আরেকটি বিষয়, যখন আপনি আপনার পরিবারের কাছে যান, তখন তারা আপনাকে কোন চোখে দেখে? মানে নিজের পরিবার পরিজন যারা আছে, তারা আসলে তখন কোন চোখে দেখে একজন? আমার ফ্যামিলিতে বলতে গেলে, আমি আসলে যদি একটা ডিভোর্সি মেয়ের কিন্তু ফ্যামিলির সাপোর্ট খুব বড় দরকার, মানসিকভাবে দরকার, সব দিক থেকে দরকার, তাও কিন্তু মেয়েটা উঠে দাঁড়াতে পারে। আমি আসলে সেই সাপোর্টগুলো পাইনি কারো কাছ থেকে। আমাদের কিন্তু আমার দাদাবাড়ি, নানাবাড়ি সবাই কিন্তু জয়েন্ট ছিলাম, আমরা খুব আনন্দ হইল্লোড় করতাম। আমি আমি আমার দাদাবাড়ি বংশের বড়, আমাকে সবাই খুব আদর করতো। কিন্তু ডিভোর্সের পরে কেউ আর আমার সাথে কথা বলতেও মানে সেরকম আগ্রহী না। যখন আপনার পরিবার থেকে আপনি অবহেলিত একজন, তখন আপনার অনুভূতির কথাটা জানতে চাইবো। মানে আপনার হাজবেন্ডের সঙ্গে 16টি বছর আপনি কাটিয়েছেন একই ছাদের নিচে, যখন আপনার সঙ্গে তার যাচ্ছে না, তখনই আপনি বাধ্য হয়ে তাকে ডিভোর্স দিতে বাধ্য হলেন। এই জিনিসগুলো আসলে পরিবারের লোকজন যখন মেনে নিচ্ছে না, তখন আপনার অনুভূতিটা, মানে আপনার ভিতরগত অবস্থাটা কোন পজিশনে গিয়ে দাঁড়িয়েছে? আমার আসলে বললাম না যে আমার সিচুয়েশনটা তখন এতই খারাপ লাগতো। বা আমি কিন্তু সেই গত বছর রমজানে বাসায় খুলনা লাস্ট গিয়েছে। আমার আম্মু এখনও কল দেয় যে 2-3 দিনের জন্য আসো, এসে একটু ঘুরে যাও, অনেক দিন দেখি না, আসো না। তা আমি বলছি কি না, আমি খুলনায় না আর কখনো আসবো না, আমার খুলনায় আর যাওয়ার কোনো ইচ্ছা না। যেহেতু বাচ্চাদেরও হাত পা ধরে কাঁদছি, বলছি মা যতই খারাপ হোক, যা হোক, অন্তত সপ্তাহে একটা দিন, 1 ঘন্টা আমার সাথে দেখা করো। তো সবাই যখন আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আমার তো খুলনায়, তাহলে বাড়িতে আমার কেউ নেই, কেন আমি বাড়ি যাব? আমার যখন কেউ নেই, আমি আমার মতেই থাকি। আমার আর কিন্তু যাওয়া হয় নাই। তবে হ্যাঁ, আজকে একটা কথা আম্মুকে আমি বলছি, যদি আমি কখনো দাঁড়াতে পারি, আমার বাবা মা গর্ব করতে পারে যে না, আমার বড় সন্তানকে আমরা যদি কেয়ার করতাম, তাহলে ও আরও ভালো করতো। ও এখন যে পজিশনে দাঁড়াইছে, আমরা আসলেই খুশি, ওকে নিয়ে গর্ববোধ করি, তাহলে ইনশাল্লাহ যাব অবশ্যই। আর এলাকাবাসী বা পাড়া পরিবেশী যারা রয়েছেন, তারা কোন চোখে দেখে? কেউই ভালো চোখে দেখে না ভাই। কেউই চিন্তা করে যে এখন না সবার চিন্তা কি, যে এই 16-17 বছর হয়ে গেছে, আর সংসার করার কি আছে? মানুষ বুঝে না যে বুড়া হয়ে গেল, স্বামী স্ত্রীর মিলের খুব দরকার, তাদের মনের মিল, তাদের কথা বলার শেষ বয়সেও কিন্তু কথা বলার জন্য একটা সঙ্গী লাগে। আর সেই সঙ্গীটাই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ। দুজনের যদি মনের মিল না থাকে, তাহলে কি কথা বলবে? আর আর এই ডিভোর্সটাকে নেগেটিভ হিসেবে দেখে বিধায় আমি আপনার কাছে একটা কথা বলি, যে আমাকে এরকমও বলা হয়েছিল, আমার হাজব্যান্ড পরে লাস্টে শুনছি আমার বাবার কাছে প্রস্তাব দিছে
যে সে তার মতো থাকুক, একই ছাদের তলায় আমরা থাকবো, আমি আমার মতো থাকি, বাচ্চাদের জন্য এক জায়গায় থাকি, আর তাহলে কথা, তাহলে এত কিছু কেন করার দরকার? গ্যাঞ্জাম ফ্যাসাদি করতো না বা এগুলো আর এই সিচুয়েশনে যেত না। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা মেয়ে বা ছেলের জীবনে স্বামী স্ত্রী দুইজনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক ছাদের তলায় থাকবো, কেউ কারোর সাথে কথা বলবো না, ইয়ে করবো না, এইভাবে করে করেই তো আমাদের সমাজে পরকীয়াটা বাড়তেছে। আপনি দেখেন আমাদের দেশে যে পরিমাণে পরকীয়া, অন্যান্য দেশে কি এগুলো আছে? হচ্ছে না, ডিভোর্স দিচ্ছে, বিয়ে করতেছে, আবার হবে না, আবার ডিভোর্স দিবে, বিয়ে করবে, হালালভাবে আছে। ডিভোর্স দেওয়াটা এত খারাপ কেন? আর বিয়ে করাটা সমস্যা কি? একটা বিয়ে করে সেকেন্ড বিয়ে করলে সমস্যা, সেকেন্ড বিয়েতে ভালো নাও হতে পারে, কিন্তু মেয়েরা বা ছেলেরা বা যেই হোক ভয়তে সে সেকেন্ড বিয়েটা ভাঙতে পারে না। এই করতে যে তারা অন্য একটা সম্পর্কে জড়ায়, নয় সুইসাইড করে, নয় বাচ্চা কাচ্চা মেরে ফেলে আরেকজনের সাথে ভেগে যায়, নয় নিজে কিছু না কিছু করে। কেন এইগুলা হার বাড়তেছে? তো আমাদের জন্যে, আমাদের দৃষ্টিভঙ্গির জন্য। এখানে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, যেমনটি আপনি বলেছেন শেষ বয়সের জন্য হলেও একজন জীবনসঙ্গী প্রয়োজন। অবশ্যই। তো আমাকে যখন আমার কাজিন সিস্টার জিজ্ঞাসা বললো, মানে ওর বাবা আমাকে বললো যে এই বয়সে সংসার করার কি আছে, ভাই থেকে যেতে, তার মানে আমার কাজিনকে আমি বললাম কি, শুনো, তোমাদের জামাইয়ের সাথে আমার সিচুয়েশানটা এমন হয়ে গেছে, সে যদি এখন ভালো ব্যবহারও করে বা ভালোভাবে থাকে, তার পাশে বসতে আমার মনে হয় কি আমি কোনো পরপুরুষের পাশে বসে আছি। আমি আমার কোনো বন্ধু বান্ধবী বা কারো, আমার খালাতো ভাই বোন, খালাতো ভাইয়ের কথা বলি, তাদের সাথে আমি মনের দুইটা কথা যদি বলতে পারি, শেয়ার করতে পারি, ইয়ার্কি মারতে পারি, কিন্তু আমার হাজব্যান্ডের পাশে বসলে আমার মনে হয় মানে মন থেকে দূরত্বটা হয়ে গেছে। তাহলে আমি সেই সংসারে থাকাটা কি হালাল হবে? তো বৃষ্টি আপু, আসলে ভিডিওটা অনেক বড় হচ্ছে, আমরা দ্বিতীয় পর্বতে বাকিটা জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা বৃষ্টি আপুর সন্তান নিয়ে অনেকে কথা বলেছেন, অনেকে বলেছেন শেষ বয়সের জন্য হলেও তার একজন জীবনসঙ্গী প্রয়োজন ছিল, তিনি সেকেন্ড বিয়ে কেন করছে না। সব বিষয়ে আমরা তথ্য তুলে ধরবো পরের পর্বতে। সে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।